হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আরআরবি এনটিপিসির এক্সপেক্টেড কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা এসেছি। যারা যারা ক্লাসটায় জয়েন করেছো একবার সবাইকে বলবো ক্লাসটাকে অবশ্যই একটু লাইক করে দাও। আর যাদের সামনে এক্সাম আছে তাদেরকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। 0.36 এবং 9 এর মধ্য সমানুপাতিকটি হলো কত? মানে 0.36 আর 9 এই যে সংখ্যা দুটো আছে এর মধ্য সমানুপাতিকটি কত? চলো বের করো, কত হবে বলো। ওকে, চলো শুরু করি। দেখো, মধ্য সমানুপাতি আমরা কি করে বের করি? রুট ওভার সংখ্যা দুটোর গুণফল, মানে 0.36 ইন্টু আমার 9। আচ্ছা, 0.36 যদি দশমিক তুলে দিই নিচে আমার 100 আসে, হয়ে গেল। তাহলে সমান সমান রুট ওভার কি আসলো? 36 ইন্টু 9 বাই আমার 100। 36 এর বর্গমূল করলে 6 6 36 গুণ 9 এর বর্গমূল করলে 3 3 9 বাই 100 এর বর্গমূল করলে কত? 10। তাহলে 3 6 18 বাই 10 মানে কত? 1.8 আমাদের অ্যান্সার। মানে কোনটা? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। রাজু আর প্রিয়ার বয়সের সমষ্টি 6x² প্লাস 3x² y প্লাস 7y² প্লাস 61 বছর। রাজুর বয়স যদি 5x² মাইনাস 3x² y প্লাস 7y² প্লাস 61 হয়, তাহলে প্রিয়ার বয়স কত? ওকে দেখো, খুব একটা কঠিন কোশ্চেন না। এখানটা কি বলেছে? দুজনের বয়সের সমষ্টি দিয়েছে। দুজনের বয়সের সমষ্টি থেকে আমি যদি একজনের বয়সটা মাইনাস করি তাহলে আরেকজনের বয়স পেয়ে যাব। দুজনের বয়সের সমষ্টি 6x² প্লাস 3x² y প্লাস আমার 7y² প্লাস 61, এটা সমষ্টি। এটা থেকে যদি আমি মাইনাস করি 5x² মাইনাস 3x² y প্লাস আমার 7y² প্লাস 61, তাহলে আমি অপরজনের বয়স পেয়ে যাব। এখান থেকে যদি করি দেখো, 61 কেটে যায়, 7y² কেটে যায়, পড়ে থাকে 6x² প্লাস 3x² y মাইনাস 5x² মাইনাসে মাইনাসে প্লাস 3x² y। 6টা থেকে 5টা মাইনাস হলে শুধু x² পড়ে থাকে, প্লাস 3x² এর সাথে 3x² y 3x² y প্লাস 3x² y, তাহলে 6x² y আমার পড়ে থাকে। তাহলে যদি রাজুর বয়স আমার এটা হয়, দুজনের বয়সের সমষ্টি আমার এটা হয়, তাহলে অবশ্যই প্রিয়ার বয়স কত হবে? x² প্লাস 6x² y, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নীলিমা এবং দীপিকা একটি কাজ 6 দিনে করে। দীপিকা ওই কাজটি 7.2 দিনে করলে নীলিমা ওই কাজটি কত দিনে করতে পারে? আচ্ছা দেখো, নীলিমা আর দীপিকা মিলে একটা কাজ করে 6 দিনে, আর শুধু যদি দীপিকা বলি, শুধু দীপিকা কাজ করে 7.2 দিনে। এখান থেকে টোটাল ওয়ার্ক এই দুটোর গুণফলই তোমরা লিখে নাও, 6 ইন্টু 7.2। তাহলে এর এফিসিয়েন্সি হলো 7.2 আর দীপিকার এফিসিয়েন্সি হলো 6। আচ্ছা, নীলিমা দীপিকার মিলিত এফিসিয়েন্সি 7.2 আর দীপিকার এফিসিয়েন্সি 6। তাহলে যদি দুজনের থেকে আমি শুধু দীপিকার এফিসিয়েন্সিটাকে মাইনাস করি 1.2, এটা কার হয়ে যায়? এটা নীলিমার এফিসিয়েন্সি হয়ে যায়। তাহলে নীলিমার এফিসিয়েন্সি 1.2 আর টোটাল ওয়ার্ক কত বেরিয়েছে? এই যে টোটাল ওয়ার্ক আমার 6 ইন্টু 7.2। তাহলে এই টোটাল ওয়ার্কটা নীলিমা করবে, তাহলে কতদিন সময় লাগবে? টোটাল ওয়ার্ক বাই নীলিমার এফিসিয়েন্সি, দুটোই এক ঘরে দশমিক আছে, কেটে দিলাম। 6 12 72, 6 6 কত? 36। তাহলে কি বলেছে? নীলিমার তাহলে কতদিন সময় লাগবে? 36 দিন, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চল নেক্সট কোশ্চেন। দুটি ব্যাংকের প্রতিটি ব্যাংকে 5 লাখ টাকা যথাক্রমে 3.5% এবং 6% সরল সুদের হারে রাখলে 4 বছরে সুদের পার্থক্য কত টাকা হবে? বলো। ওকে দেখো, আমি দুটো ব্যাংকেই কি 5 লাখ টাকা করে রেখেছি। একটা ব্যাংক আমাকে 3.5% সুদ দিচ্ছে, আরেকটা ব্যাংক আমাকে 6% সুদ দিচ্ছে। তাহলে দুটো ব্যাংকের মধ্যে একটা আমাকে 3.5% ইন্টারেস্ট দিচ্ছে, আরেকটা ব্যাংক 6% ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে এক বছরে আমি সুদের কত পার্থক্য পাবো? এই দুটোর ডিফারেন্স, মানে 2.5%। তাহলে এক বছরে আমি 2.5% সুদের পার্থক্য পাবো। তাহলে 4 বছরে কত পাবো? 2.5 ইন্টু 4, তাহলে 4 25 100, মানে 10.10, এটা কেটে দিই, 10% আমি সুদের পার্থক্য পাবো। 4 বছরে দুটো ব্যাংকের মধ্যে আমি 10% সুদের পার্থক্য পাবো। টাকা রেখেছি আমি 5 লাখ টাকা, তাহলে এর 10% কত? এর 10% এর ভ্যালু একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, কত? 50,000 টাকা। তাহলে দুটো ব্যাংকে 4 বছর আমি যদি 5 লাখ টাকা রাখি, তাহলে সুদের পার্থক্য হবে আমার 50,000 টাকা, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। সর্ববৃহৎ কোন সংখ্যা দিয়ে 104 এবং 133 কে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 ভাগশেষ থাকে?
সর্ববৃহৎ কোন সংখ্যা দিয়ে যদি 104 আর 133কে আমি ভাগ করি তাহলে যথাক্রমে 8 আর 5 ভাগশেষ থাকবে। ওকে, চলো শুরু করি। দেখো, আমি যদি 104কে ভাগ করি তাহলে আমার ভাগশেষ 8 আসবে। তার মানে সংখ্যাটা কাকে এক্স্যাক্টলি ভাগ করছে? 104 থেকে 8 মাইনাস করবো মানে 96। মানে বেসিক্যালি আমি যদি এটা বাদও দিই, দেখো এমন একটা সংখ্যা আছে এক্স, যেটা 104কে যদি ভাগ করে তাহলে আমার কি রিমাইন্ডার 8 দিচ্ছে। আবার সেম এক্স যদি 133কেও ভাগ করে তাহলে রিমাইন্ডার আমার 5 দিচ্ছে। তাহলে এক্সটা কাকে পুরোপুরি ভাবে ভাগ করবে? 104 থেকে 8 মাইনাস করব, তাহলে 104 থেকে 8 মাইনাস করলে 96 বেরোয়। আরেকটা 133 থেকে 5 মাইনাস করবো, তাহলে কত? 128। তার মানে নিশ্চয়ই এক্স যে সংখ্যাটা সেটা 96 আর 128কে পুরোপুরি ভাবে ভাগ করছে। আমাকে বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে। বৃহত্তম সংখ্যা মানে কি? গসাগু বের করতে বলেছে। তাহলে 96 আর 128-এর গসাগু আমার কত হবে? এদের মধ্যে ডিফারেন্স বের করব। ডিফারেন্স কত? ওদিকে 28 আর 4-এ কত? 32। তাহলে হয় গসাগুটা আমার 32 হবে বা 32-এরই কোনো উৎপাদক হবে। এবার দেখো অপশানে 32-এর উৎপাদক কোনোটা নেই, কিন্তু 32 আমাদের অপশান আছে, তাহলে ওটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তুমি দেখতেও পারো 96টা 32 দ্বারা বিভাজ্য, আবার 128টাও তোমাদের 32 দ্বারা বিভাজ্য। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে গেল? 32 হয়ে গেল। ওকে, কারেক্ট অ্যান্সার আছে 32। চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, রিধিমা তার আয়ের 78% টাকা ঘর ভাড়ায় খরচ করেন এবং বাকি 540 টাকা বাজারে, 288 টাকা পড়াশোনায় এবং 184 টাকা সঞ্চয় করে। তাহলে তার আয় কত টাকা? তার ইনকাম কত টাকা? 3200 টাকা, 4000 টাকা, 4600 টাকা, নাকি 5200 টাকা? বলো। ওকে, শুরু করা যাক। আচ্ছা দেখো, একজন রিধিমার কথা বলেছে এখানে, ও 78% টাকা ঘর ভাড়ায় খরচা করে। 100% টাকা তার আয়, তার মধ্যে 78 টাকা সে ঘর ভাড়ায় খরচ করছে। তাহলে তার কাছে এখন বাকি 22% টাকা রয়েছে। 22% টাকার মধ্যে সে কি করছে? 540 টাকার বাজার করছে, 288 টাকা পড়াশোনায় খরচ করছে, আর 184 টাকা সে সঞ্চয় করছে। তাহলে টোটাল কত টাকা হয়ে গেল? 8 আর 4-এ 12, হাতে থাকে 1, 8 8-এ 16, 1-এ 17, 18 20 21, হাতে থাকে 2, 5 6 7 8 9 10, 1012 টাকা সে অন্য জায়গায় খরচ করছে। এই যে 1012 টাকা, এটা কত পার্সেন্টের ভ্যালু? এই 22%-এর ভ্যালুই 1012 টাকা, কারণ 22% টাকা তার কাছে বাকি ছিল, আর ওই বাকি টাকা দিয়ে এই কাজগুলো সে করেছে। তাহলে 22%-এর ভ্যালু যদি আমার 1012 টাকা হয়, তাহলে 1%-এর ভ্যালু কত? 1012/22। কাটাকাটি যদি করি, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 5 দুগুনি 10, 0 6 দুগুনি 12, 11 দিয়ে 4 11, 11 দিয়ে করলে 4 11 44, 66 6 66। তাহলে 100%-এর ভ্যালু কত? 46 ইন্টু 00 বা 46 ইন্টু 100। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল কত? তার টোটাল আয় কত? 4600 টাকা। মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। কিছু টাকা 2 বছরে 2 গুণ হয়ে গেল, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? কিছু টাকা যদি 2 বছরে 2 গুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার আমার কত? বের করো। ওকে দেখো, 2 বছরে একটা টাকা 2 গুণ হচ্ছে। 2 গুণ হওয়ার মানে কি? আমি 100 টাকা রেখেছি, তাহলে 200 টাকা ফেরত পাবো। তাহলে ক টাকা সুদ পাচ্ছি? 100 টাকা সুদ পাচ্ছি। আর 100-র মধ্যে 100 টাকা সুদ মানে কি? 100% আমি রিটার্ন পাচ্ছি। 100% রিটার্ন পাচ্ছি আমি 2 বছরে। তাহলে বার্ষিক সুদের হার কত? 100%/2, কাটাকাটি করলে 50%। তাহলে অ্যান্সার কি? আমার বার্ষিক সুদের হার হয়ে গেল 50%, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চল নেক্সট। 10 জনের গড় বয়স 12 বছর, প্রত্যেকের বয়স 2 বছর বৃদ্ধি পেলে নতুন গড় বয়স কত হবে? 10 জনের গড় বয়স 12 বছর, যদি প্রত্যেকের বয়স 2 বছর বৃদ্ধি পায় তাহলে নতুন গড় বয়স কত হবে? ওকে দেখো, আমরা জানি প্রত্যেকের সাথে যা আমাদের ইকুয়েশন হয়, প্রত্যেকের সাথে যেটা হয় গড়েও আমাদের সেটা হয়। তাহলে বলেছে প্রত্যেকের বয়স যদি 2 বছর বৃদ্ধি পায়, তাহলে গড় বয়স কি? আগে ছিল 12 বছর, তাহলে 12-র সাথে 2 যোগ হয়ে যাবে, তাহলে অ্যান্সার 14 বছর হয়ে যাবে। তাহলে কারেক্ট অ্যান্সার 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। 10 জনের গড় বয়স আগে 12 বছর ছিল, প্রত্যেকের বয়স 2 বছর করে বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন গড় বয়স আমাদের কত হয়ে যাবে? 12 আর 2 কত হয়ে গেল? 14। ওকে চল নেক্সট কোশ্চেন। 2:3, 4:5, 7:8, 1:3 এর মধ্যে সব থেকে বড় কোনটি? 2:3, 4:5, 7:8, 1:3 এর মধ্যে সব থেকে বড় কোনটি? ওকে আচ্ছা দেখো, রেশিও মানেই হচ্ছে অনুপাত। তাহলে 2/3, 4/5, 7/8 আর 1/3 এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা বলেছে। আচ্ছা সবার আগে আমি কি দেখবো? লব আর হরের মধ্যে ডিফারেন্স দেখবো।
প্রথমটার ডিফারেন্স 2 আর 3 এর 1, 4 আর 5 এর 1, 7 আর 8 এর 1, 1 আর 3 এর 2 হয়ে গেল। আচ্ছা, ডিফারেন্স যখন আলাদা বেরোবে তখন সবকটা ডিফারেন্সকে তোমার সেম করতে হবে। তাহলে প্রথম তিনটের ডিফারেন্স 1 আছে, লাস্টেরটার ডিফারেন্স 2 আছে, তাহলে 1 আর 2 কে সমান কি করে করব? সবকটা ডিফারেন্স 2 আনবো। তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করব, পরেরটাকে 2 দিয়ে গুণ করব, পরেরটাকে 2 দিয়ে গুণ করব। এবার যেটা গুণ করছি সেটা আমরা লবের সাথে করব। তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 7 দুগুণী 14, আর এটা 2 1 কে কত 2, সরি এখানে তো আমরা 1 দিয়ে গুণ করেছি, তাহলে 1 1 কে কত 1। তাহলে এর মধ্যে সব থেকে বড় কোনটি? 14। তাহলে কারেক্ট অ্যান্সার 7/8 মানে 7:8, 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। sec x প্লাস tan x ইকুয়াল টু 3 হলে sec x মাইনাস tan x এর মান কত? দেখো এটা মনে রাখবে, তোমরা সবাই জানো sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে যদি আমাদের প্লাস থাকে, sec x প্লাস tan x থাকে, তার মান যেটা হয় যখন আমাদের মাইনাস দেবে কিচ্ছু দেখবা না, শুধু 1/, সেটা করে দেবা। আগে তোমার 3 ছিল, তাহলে এটা 1/3 হয়ে যাবে, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। যদি তোমাকে sec x মাইনাস tan x এর ভ্যালু তোমাকে যদি p দিয়ে দেয়, তাহলে sec x প্লাস tan x এর ভ্যালু কত হয়ে যাবে? 1/p। এইটুকুনো তোমরা শুধু মনে রাখবা। ওকে নেক্সট এটা করো। ওকে এটাও সেম, তোমাদের যদি cos x মাইনাস cot x এর ভ্যালু যেটা দিয়ে দেবে প্লাসের ক্ষেত্রে সেটা 1/, হয়ে যায়, মানে রেসিপ্রোকাল হয়ে যায়। তাহলে 1/0.2 হয়ে যাবে। দশমিক তুললে ওপরে 10 গুণ, তাহলে 2 দিয়ে কাটলে 5, তাহলে অ্যান্সার কত? 5, মানে সি 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট cos স্কয়ার এক্স বাই 1 প্লাস সাইন এক্স, এটার মান আমাদের কত? ওকে দেখো এটা কি হবে, আমরা জানি সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স ইকুয়াল টু আমাদের 1 হয়। তাহলে কস স্কয়ার এক্স সমান সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার এক্স হবে। আচ্ছা এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এটাকে কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু আমার কি এ মাইনাস বি, আর ডিভাইডেড আমাদের 1 প্লাস সাইন এক্স আছে। তাহলে 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স কেটে গেল, পড়ে থাকলো 1 মাইনাস সাইন এক্স, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট 27 এবং 12 এর মধ্যে সমানুপাতিক এবং 18 এর মধ্যে পার্থক্য নির্ণয় করো। ওকে দেখো সবার ফার্স্টে 27 আর 12 মধ্য সমানুপাতিকটি কত হবে? √27 ইন্টু 12, তাহলে এটা করলে 3 নং 27, 9 ইন্টু 3, আর 12কে 3 ইন্টু 4, 3 4 12 লেখা যায়। 9টা রুটের বাইরে আসলে 3 হবে, 2টো 3 রুটের বাইরে আসলে একটা 3 হবে, 4টা রুটের বাইরে আসলে 2 হবে, তাহলে 3 3 কে 9, 9 দুগুণে 18। ওকে আচ্ছা 27 আর 12 মধ্য সমানুপাতিক 18 বেরোলো, আরেকটা সংখ্যা আমাকে 18 দিয়ে দিয়েছে, তাহলে এই 18টা হচ্ছে মধ্য সমানুপাতিক, এই 18টা আমাকে কোশ্চেন দিয়ে দিয়েছে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 0, 0 মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে 6163a51b সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে a প্লাস b এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য? যাদের ডিজিটাল সাম 9 এর গুণিতক, সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এখানে আছে 6 আছে, 1 আছে, 6 আছে, 3 আছে, a আছে, 5 আছে, 1 আছে, b আছে। এই যে ডিজিটাল সাম এটা 9 এর গুণিতক হতে হবে। ওকে যোগ করি, 6 আর 1 7, 7 আর 3 10, আর 6 কত 16, 16 আর 5 হচ্ছে গিয়ে 21, 21 আর 1 22, 22 প্লাস a প্লাস b। আচ্ছা 22 এর থেকে বড় 9 এর গুণিতক কে আছে? 22 এর থেকে বড় 3 নং 27 আছে। ওকে তাহলে 22 এর সাথে a প্লাস b যোগ করলে আমি 27 পাচ্ছি, তাহলে a প্লাস b এর ভ্যালু কত? 5, দেখেই বুঝতে পারছো 22 আর 5 এ 27, তাহলে a প্লাস b এর মান কত? 5 হবে, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন এটা দেখো 522 ফ্যাক্টরিয়াল, 522 ফ্যাক্টরিয়ালের শেষে শূন্যের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা দেখো 522 ফ্যাক্টরিয়াল শেষে শূন্যের সংখ্যা কত? শেষে শূন্যের সংখ্যা কত সেগুলো আমরা কিভাবে করেছিলাম? 522 কে প্রথমে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত? 5 একে 5, 0, 4 5 20, তারপরে আবার 5 দিয়ে ভাগ করব, 5 দুগুণী 10, 0, আবার 5 দিয়ে করবো, 4 5 20, প্রথমটাকে বাদ দিয়ে পরেরগুলোকে যোগ করব, তাহলে 104 আর কইতে 124, আর 4 কত? 128, তাহলে কারেক্ট অ্যান্সার 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে ওকে চলো নেক্সট কোশ্চেন 102 ফ্যাক্টরিয়াল মাইনাস 25 ফ্যাক্টরিয়াল এর শেষে শূন্যের সংখ্যা নির্ণয় করো। চলো করো এটা করো। ওকে দেখো একটা আমি ছোট্ট করে একটা কথা বলি, ধরো একটা সংখ্যার লাস্টে শূন্য আছে 4টে,
আরেকটা সংখ্যা লাস্টে শূন্য আছে দুটো, যদি তুমি মাইনাস করো তাহলে কি হয় 0 0, এটা 9 চলে আসলো, তাহলে একটা কি নন জিরো এলিমেন্ট। তাহলে তোমাদের শূন্যের সংখ্যা কটা বেরোয়, যেইটার সব থেকে কম শূন্য আছে যখন তোমাদের মাইনাস করবে তখন দেখবা কোন সংখ্যাটা শেষে শূন্যের সংখ্যা সব থেকে কম আছে, সেটাই তোমাদের কিন্তু অ্যান্সার হয়। ওকে, তাহলে এখান থেকে করলে তুমি বুঝতেই পারছো 102 ফ্যাক্টরিয়ালে কতগুলো শূন্য আছে সেটা বের করার কোনো দরকার নেই, তোমাকে বের করতে হবে 25 ফ্যাক্টরিয়ালে কতগুলো শূন্য আছে। তাহলে 25 ফ্যাক্টরিয়ালে কতগুলো শূন্য আছে, 5 দিয়ে করি 5 5 25, 5 দিয়ে করি 5 1 5, তাহলে অ্যান্সার কত 5 আর 1 6টা শূন্য আছে, তাহলে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো কি হচ্ছে এখানটা? 102 ফ্যাক্টরিয়ালে ধরো 102 ফ্যাক্টরিয়ালে তোমাদের অনেকগুলো শূন্য চলে আসলো, ঠিক আছে, আমার দেখার দরকার নেই কতগুলো শূন্য আসলো, কিন্তু যেই আমি 25 ফ্যাক্টরিয়ালটা মাইনাস করব ওখানে তোমাদের 6টা শূন্যের পরে একটা তোমাদের নন জিরো এলিমেন্ট চলে আসবে, তাহলে যখন তুমি মাইনাস করবা এই 6টা শূন্যই তোমাদের লাস্ট থেকে পড়ে থাকবে, এটাই তো একটা নন জিরো এলিমেন্ট চলে আসবে, এটা এক্স না, দুটো সেম না, ধরো অন্য একটা কিছু চলে আসলো আর কি। ওকে, তাহলে অ্যান্সার 2 নাম্বার অপশন। নেক্সট কোশ্চেন কি বলেছে, 30 জনের গড় বয়স 20 বছর, প্রথম 15 জনের বয়স 5 বছর বৃদ্ধি করা হলো এবং শেষ 15 জনের বয়স 5 বছর হ্রাস করা হলো, তাহলে নতুন গড় বয়স কত হবে? এটাও তোমাদের ভালো কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আগামী দিনে আসতেই পারে। ওকে, বলো। যারা যারা ক্লাসটা করছো প্রত্যেককে বলবো একবার ক্লাসটাকে অবশ্যই একটু লাইক করে দাও, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো এটাও তুলনামূলকভাবে ইজি কোশ্চেন। কেন? 15 জন আছে, 15 জনের গড় বয়স কত, 5 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 বছর বৃদ্ধি পেয়েছে মানে 15 জনের যদি 5 বছর করে বাড়ে তাহলে গড়ে কত বাড়বে, 15 ইন্টু 5 বছর, এত বৃদ্ধি পেয়েছে। আবার পরে বলেছে 15 জনের গড় বয়স 5 বছর করে হ্রাস পেয়েছে, তাহলে 15 ইন্টু 5 কি এটা হ্রাস হবে, তাহলে এটা যদি আমি করে দিই প্লাস হয়েছে, এটা যদি করি মাইনাস হয়েছে, দুটো তো আমাদের সেম জিনিস, তাহলে দুটোই প্লাস মাইনাসে কেটে আমার 0 পড়ে থাকে, তাহলে গড় কি চেঞ্জ হবে? গড় বয়স আমার কোনো চেঞ্জ হবে না, তাহলে 30 জনের গড় বয়স 20 বছর ছিল, 20 বছর আছে, 20 বছরই থাকবে, তাহলে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, দুজনের বয়সের অনুপাত 41:37, 9 বছর পরে তাদের বয়স অনুপাত 11:10 হয়ে গেল, তাহলে তাদের মধ্যে বয়সের পার্থক্য কত বছর? ওকে, আচ্ছা দেখো আমাদের কি দেখবো, আমি দুজনের বয়সের অনুপাত এখন যা ছিল, আর এখানে বলেছি কি 9 বছর পরে যে অনুপাত, তাহলে দুজনের বয়সের মধ্যে ডিফারেন্স আজ যা হবে 9 বছর পরেও সেম থাকবে। এবার আজকে দেখো 41 আর 37-এর মধ্যে ডিফারেন্স 4-এর, কিন্তু পরে 11 আর 10-এর মধ্যে ডিফারেন্স 1 আছে, যেটা সম্ভব না, তাহলে 11 আর 10-এর মধ্যে ডিফারেন্স 4 আমি আনবো, কি করে আনবো, ডিফারেন্সটাকে 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 11 44, 4 10 40, তার মানে আমরা ঘুরিয়ে কি বলতে পারি, বর্তমানে দুজনের বয়সের অনুপাত 41:37, 9 বছর পরে বয়স অনুপাত হবে 44:40, এটা হবে, তাহলে 41 থেকে 4 হয়েছে 3 ইউনিট বেড়েছে, বা 37 থেকে 40 হয়েছে 3 ইউনিট বেড়েছে, তাহলে 3 ইউনিট বেড়েছে, এটাই আমি বলতে পারি আমার 9 বছর বৃদ্ধি পেয়েছে। 3 ইউনিট যে বেড়েছে এটাই সমতুল্য কার, 9 বছরের, তাহলে 1-এর ভ্যালু 3 3 9। আমাকে বলেছে তাদের বয়সের মধ্যে পার্থক্য কত, তাদের বয়সের মধ্যে পার্থক্য এই যে 4 ইউনিট, তাহলে 4-এর ভ্যালু কত, 3 4 12 বছর, তাহলে তাদের বয়সের মধ্যে পার্থক্য 12 বছর, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুনি। যারা যারা বেসিক থেকে একদম বিগিনার থেকে তোমরা অঙ্ক শিখতে চাও, বা যারা যারা মোটামুটি তোমাদের বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার আছে, কিছু কনসেপ্ট তোমাদের বাকি আছে সেটা রিভিশন করতে চাও, তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ রেখেছি। আমি কিছুদিন আগেই বলেছিলাম তোমাদের এটার প্রাইস বেড়ে যাবে, তো এটার প্রাইস আমরা 299 রেখেছি, মানে 300 টাকা তোমরা বলতে পারো। এখানে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্সের সমস্ত কিছু তোমাদের এই ব্যাচে তোমাদের প্রোভাইড করা হবে। সামনে তোমাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট আছে, তারপরে তোমাদের গ্রুপ ডি আছে, পিএসসির পরীক্ষা বেরোবে, এসএসসি সিলেকশন পোস্ট বেরিয়েছে, সিজিএল হবে, সিএইচএসএল হবে, এমটিএস হবে, সিপিও হবে, জিডি হবে, অনেক কিছু তোমাদের সামনে পরীক্ষা আছে। তো যারা ভাবছো যে না আরো ভালো করে তোমরা প্রিপারেশন করবে, তাদের জন্য এই ব্যাচটা আছে। যারা নিতে চাও এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই ব্যাচটা তোমাদের এসএসসি তেও কাজে লাগবে, পিএসসি তেও কাজে লাগবে, রেলওয়েতেও কাজে লাগবে, ব্যাংকিং এরও অলমোস্ট 60 থেকে 75% তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে একবার লাইক করে দাও, চ্যানেলে যদি কেউ প্রথমবার হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটাকে অলে ক্লিক করে দেবে। কোনো রকম ডাউট হলে আমাকে কমেন্টে জানাতে পারো বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ, কিপ লার্নিং। ওকে, চলো।